আজকে যে মুভিটি বর্ণনা করব এটি সবচেয়ে আলোচিত তুর্কির ভৌতিক মুভিগুলোর মধ্যে একটি। আমি নিশ্চিত করে বলতে পারি জিন এবং কালো জাদুকে কেন্দ্র করে নির্মিত এই মুভিটি আপনার আত্মা কাঁপিয়ে দেবে। কারণ এটি কোনো সাধারণ গল্প নয়, বরং তুরস্কের একটি গ্রামের শতাব্দীর পর শতাব্দী ধরে প্রচলিত ভয়ঙ্কর লোককাহিনী ও জিন সম্পর্কিত সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। এসব গল্প শুনে আজও সেখানকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এর আগে আমি এই মুভিগুলো বর্ণনা করেছিলাম। যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে থাকা লিঙ্কের মাধ্যমে মুভিগুলো দেখে আসতে পারেন। আর এমন আরও মুভি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। গল্পটি শুরু হয় একটি অত্যন্ত ভয়ঙ্কর ও বীভৎস দৃশ্য দিয়ে, যেখানে দেখা যায় এক ব্যক্তি নির্মমভাবে একটি পাখির গলা কেটে ফেলেছে। এরপর সে পাখির পা ছিঁড়ে ফেলে এবং শরীরের বিভিন্ন অংশ আলাদা করে দেয়। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আসে তখন যখন তাকে সেই কাঁচা মাংসের টুকরোগুলো খেতে দেয়া হয়। তার অবস্থা ছিল অত্যন্ত করুণ ও ভীতিকর, এবং সে মোটেও কোনো মানুষ ছিল না। এরপর আমাদের একটি বাড়ির দৃশ্য দেখানো হয়, যার পুরো পরিবেশই কালো জাদুর ছাপ বহন করছিল। সেখানে বেশ কয়েকটি পাখিকে তাবিজযুক্ত কাপড় দিয়ে ঢেকে রাখা ছিল। বাড়ির ভেতরে এক মহিলাকে দেখা যায়, যিনি প্রচণ্ড রেগে কাউকে তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। তারপর তিনি কোনো অজানা শয়তানি শক্তিকে সতর্ক করে দিয়ে বলেন সাবধানে থাকতে। এরপর আমরা দুই বোনকে দেখি। তাদের নাম হলো এসমা এবং নিদা। তারা তাদের চাচাতো বোন ইরেমকে নিয়ে কথা বলছিল। ইরেমের মা প্রায়ই অসুস্থ থাকেন, তাই তার দেখাশোনার দায়িত্ব এদের উপরই পড়ে। তবে এসমার ইরেমের মায়ের যত্ন নেওয়া একদমই ভালো লাগতো না। শুধু তাই নয়, সে ইরেমকেও বিশেষ পছন্দ করত না। ইসমার মনে গেঁথেছিল ইরেমের বাবা মায়ের কারণেই তাদের পরিবারগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এ সময় আমরা আর একটি গোপন বিষয় জানতে পারি। ইসমা মুরাদ নামের এক যুবককে গভীরভাবে ভালোবাসে, কিন্তু মুরাদ এখনও তার পরিবারকে তাদের সম্পর্কের কথা জানায়নি। সম্ভবত মুরাদের পরিবার ইসমাকে পছন্দ করে না। এই বিষয়টি ইসমাকে খুব কষ্ট দেয়। রাগের মাথায় ইসমা বলে মুরাদের পরিবারের প্রতি তার কোনো সম্মান নেই এবং আজ সে মুরাদের সঙ্গে দেখা করে সব কথা খুলে বলবে। বাড়িতে ফিরে তারা দেখতে পায় ইরেম ইস্তাম্বুল থেকে ফিরে এসেছে। মাকে দেখে ইরেম খুব খুশি হয়। তখনই তার নজর পড়ে মায়ের গলায় ঝুলে থাকা একটি তাবিজের দিকে। ইরেমকে ফিরে পেয়ে তার বোন নিদা খুব খুশি হয়, কিন্তু এসমার মুখে কোনো আনন্দের ছাপ দেখা যায় না। এরপর রাতে পুরো পরিবার একসঙ্গে বসে খাবার খেতে শুরু করে। এখানে আমরা তাদের দাদি এবং ইরেমের বাবা তুরগুতকেও দেখতে পাই। পুরো পরিবার তখন বেশ আনন্দে ছিল। নিদা তুরগুতকে জানায় তার স্ত্রী ফাতেমার ওষুধ মাত্র একটি বাক্স বাকি আছে। তুরগুত বলে সে যখন শহরে যাবে তখন নতুন ওষুধ নিয়ে আসবে। ঘুমানোর সময় হলে ইরেমের বোন স্টোররুম থেকে তার বিছানা বের করতে যাচ্ছিল, কিন্তু দাদি তাকে থামিয়ে দিয়ে বলেন এই কাজ সকালে করা যাবে। একই সঙ্গে ইসমা ও নিদার মৃত বাবা মায়ের জিনিসপত্র গুছিয়ে পরিষ্কার করতে হবে। তবে নিদা জানায় সে ইতিমধ্যেই সেগুলো পরিষ্কার করে ফেলেছে। সেই জিনিসপত্রের মধ্যে নিদা পেয়েছিল একটি তাবিজ। সেটি পরিষ্কার করে সে তার খালা ফাতেমার গলায় পরিয়ে দেয়, যেন সেটি তাকে সুরক্ষা করে। নিদা যে তার মা ও ইরেমের প্রতি এতটা যত্নশীল, এটা জেনে ইরেম খুব খুশি হয়। কিন্তু এসমা বিষয়টি মোটেও ভালোভাবে নেয় না। রাগের বশে সে ইরেমকে মেঝেতে ঘুমাতে বলে। এমনকি রাতে তার জন্য বিছানাও ঠিক করে দেওয়া হয় না। ঘুমানোর আগে ইরেম জানতে পারে ইসমা মুরাদকে ভালোবাসে এবং তারা শীঘ্রই বিয়ে করতে চায়। কিন্তু মুরাদ এখনও তার পরিবারকে বিষয়টি জানায়নি। একজন ভালো বোনের মতো ইরেম ইসমাকে বোঝা যে সঠিক সময় এলে মুরাদ অবশ্যই তার পরিবারের সঙ্গে কথা বলবে, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মুরাদ সত্যিই ইসমাকে ভালোবাসে কিনা। এরপর সবাই ঘুমিয়ে পড়ে। ঠিক গভীর রাতে ইরেমের ঘুম ভেঙে যায়। সে বাড়ির লোকজনদেরকে কিছু অদ্ভুত কথা বলতে শুনতে পায়। তার মনে হয় দাদি ইসমাকে বলছিলেন তিনি কুয়োর পাশে একটি শিশুকে পেয়েছেন আর ভেবেছিলেন শিশুটি মারা গেছে, কিন্তু সেটি এখনও জীবিত। দাদি ইসমাকে শিশুটিকে শক্ত করে ধরে রাখতে বলছিলেন। ইরেম সে শিশুর ভয়ঙ্কর কান্নার শব্দ শুনতে পায়। কৌতূহলী হয়ে সে দেখতে গেলে ভয়ে তার চোখ কপালে উঠে যায়। সে দেখে তার মায়ের পাশেই দাঁড়িয়ে আছে ইসমা ও নিদা, কিন্তু তাদেরকে মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। দেখে মনে হচ্ছিল তারা যেন শয়তানের রূপ ধারণ করেছে। কর্কশ ও ভয়ঙ্কর কণ্ঠে ইরেমকে বলছিল তার মা তাকে খুব মিস করছে। একথা বলার সঙ্গে সঙ্গে তারা দুজন তার মায়ের উপর ছুরি দিয়ে আঘাত করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে ইরেম তার মায়ের পাশে কালো ধরনের কিছু একটাকে দেখতে পায়। হয়তো সেটা কোনো শয়তানি জিন।
ছায়াটি সরাসরি তার দিকে তাকায়। এই ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে ইরেম হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে। পরদিন সেই দুঃস্বপ্নের একটি অংশ বাস্তবে পরিণত হয়। গ্রামের কুয়োর ভেতরে পাওয়া যায় দাদির মৃতদেহ। এরপর দাদিকে দাফন করা হয়। গ্রামের হুজুর তুরগুতকে জানান নামাজের পর তিনি দাদির জন্য দোয়া করতে আসবেন, কিন্তু তুরগুত বলেন তিনি পরে মসজিদে গিয়ে এ বিষয়ে বিস্তারিত কথা বলবেন, কারণ সেদিন সন্ধ্যায় তাদের মৃত্যুর কারণে অনেক গ্রামবাসী তাদের বাড়িতে আসবেন এবং তাদের আপ্যায়নের জন্য নানা প্রস্তুতি নিতে হবে। এসব আয়োজনের খরচ মেটাতে ইরিম তার নিজের জমানো সঞ্চয়ের টাকা ব্যবহার করে ফেলে। সেদিন নিদা যখন ফাতিমার পাশে বসে দোয়া পড়ছিল, তখন বিছানায় শুয়ে থাকা ফাতিমা হঠাৎ ভয়ঙ্কর ও শয়তানি রূপ ধারণ করে। এমনকি নিদার কানে অদ্ভুত ফিসফিস করে কিছু বলতে শুরু করে। তবে নিদা শান্তভাবে তার দোয়া শেষ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মুরাদ গোপনে এসমার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু এসমার রাগ তখনও কমেনি। সে স্পষ্ট জানিয়ে দেয় যদি মুরাদ তাকে বিয়ের ব্যাপারে নিজের পরিবারের সঙ্গে কথা না বলে, তাহলে এভাবে লুকিয়ে দেখা করার কোনো অর্থ নেই। এই সময় মুরাদ বলে তার খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে। এটা শুনে এজমা জানায় দোয়া শেষ হওয়ার পর তারা কথা বলবে। রাতে গ্রামের সবাই দাদির আত্মার শান্তির জন্য দোয়া করতে একসাথে হন। সেখানে একটি অত্যন্ত শিহরণ জাগানো ঘটনা ঘটে। দোয়া করার সময় হুজুর ভুল করে মৃত দাদির বদলে ইরেমের নাম উচ্চারণ করে ফেলে। বিষয়টি নিয়ে ইরেম যখন নিদার সঙ্গে কথা বলে, নিদা জানায় সে এমন কিছুই শুনতে পায়নি। বিষয়টি তার কাছে খুব অদ্ভুত লাগে। অতিথিদের জন্য খাবারের ব্যবস্থা করতে গিয়ে ইরেম দেখে খাবারের মধ্যে অসংখ্য পোকা কিলবিল করছে, কিন্তু মুহূর্তের মধ্যে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়, যেন কিছুই ঘটেনি। সব অতিথি চলে যাওয়ার পর নিদা ইরেমের জন্য দাদির বিছানা প্রস্তুত করে দেয়, যেন সে আরামে ঘুমাতে পারে। কিন্তু সেই বিছানা শুয়ে ইরেম একদমই স্বস্তি অনুভব করছিল না। এদিকে মুরাদ ও ইসমার দেখা হয়। তখন মুরাদ জানায় তার পরিবার এই বিয়েতে রাজি নয়। মুরাদের মা বলেছেন ইসমার মা নাকি কালো জাদু করতেন, আর তিনি এমন একজন মহিলার মেয়েকে নিজের পরিবারের বউ হিসেবে গ্রহণ করতে চান না। গ্রামটি ছিল ছোট, তাই এই কথা ছড়িয়ে পড়লে ভবিষ্যতে কেউই হয়তো ইসমাকে বিয়ে করতে চাইবে না। এসব কথা শুনে ইসমা অনেক কষ্ট পায়, এমনকি রাগে ফুঁসতে থাকে। কথাগুলো বলার পরে মুরাদ সেখান থেকে চলে যায়। একদিন বাথরুমে হাত পা ধোয়ার সময় নিদার মনে হয় সেখানে সে ছাড়া আরও কেউ আছে। ভয়ে সে দোয়া পড়তে শুরু করে আর ধীরে ধীরে স্বস্তি ফিরে পায়। এরপর পা ধোয়ার সময় সে দেখে তার পায়ের 3টি নখ কালো হয়ে গেছে। আতঙ্কিত হয়ে সে নখগুলোতে হাত দিতেই সেগুলো ভেঙে পড়ে যায়। ঠিক তখনই দরজা একাই খুলে যায়। দরজার সামনে দাঁড়িয়েছিল এক বিশাল ভয়ঙ্কর কালো জিন, কিন্তু নিদা জানতই না তার পাশে একটি জিন দাঁড়িয়ে আছে। এ সময় সে নিজের পায়ের দিকে আবার তাকায়, কিন্তু এবার সে দেখতে পায় তার নখগুলো সম্পূর্ণ স্বাভাবিক। তখন সে ভাবতে শুরু করে হয়তো বিভিন্ন চিন্তার কারণে সে ভুল কিছু দেখছে। সেই রাতেই মুরাদ আবার ইসমার কাছে আসে এবং সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য ক্ষমা চায়, কিন্তু সে আসলে মুরাদ ছিলই না। চোখের পলকে তার চেহারা এক শয়তানি রূপে বদলে যায়। সে চিৎকার করে বলে, আমি তোমার মতো লোভী আর কালো জাদুকর মহিলার মেয়েকে কখনোই বিয়ে করব না। কিন্তু মুহূর্তের মধ্যেই সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়, যেন কিছুই ঘটেনি। এরপর যখন রাত হয় তখন ইরেম ঘুমিয়েছিল। এমন সময় সে দেখতে পায় ইরেম ঘুমিয়ে আছে দাদির কবরের ভেতরে। দাদির লাশের একদম পাশে শুয়ে আছে। দাদির মৃতদেহ ভয়ঙ্করভাবে কাঁপছে আর তার মুখ থেকে অসংখ্য পোকা বেরিয়ে আসছে। সে বাঁচার জন্য অনবরত ছটফট করছিল। হঠাৎ সেই লাশ ইরেমের হাত চেপে ধরে। ঠিক তখনই ইরেম ঘুম ভেঙে নিজের ঘরে উঠে বসে। দুঃস্বপ্নটি দেখে সে ভয়ে কাঁপতে থাকে। পরের দিন এসমা ও ইরেম কথা বলছিল। এসমা বলে শহরের জীবন হয়তো অনেক সহজ, কিন্তু ইরেম তাকে বোঝায় সবকিছু যেমন দেখা যায় তেমন নয়। দাদির মৃত্যুর পর পুরো পারিবারিক কষ্টে আছে। এরপর 3 বোন একসঙ্গে বসে চা খায়। ইসমা প্রস্তাব দেয় তারা হাম্মাম বা বাথ হাউসে ঘুরতে যেতে পারে, কেননা অনেকদিন ধরে তারা ঘরবন্দি হয়ে আছে। কিন্তু তারা যদি ঘুরতে যায় ফাতিমার দেখাশোনা কে করবে? তখন নিদা বলে ফাতিমা জেগে ওঠার আগে যদি তারা ফিরে আসে তাহলে তো চিন্তার কিছু নেই। 3 বোন শৈশবের স্মৃতি মনে করতে করতে হাঁটছিল। কিছুক্ষণ পর ইরেম ফল কিনতে অন্যদিকে যায় আর বাকি 2 বোন অন্য পথে চলে যায়। কিন্তু আসলে তখন ইরেম পুরোপুরি জিনের প্রভাবে ছিল। সে অচেতন অবস্থায় সেই কুয়োর কাছে পৌঁছে যায় যেখানে পাওয়া গিয়েছিল তার দাদির লাশ। কুয়োর পাশে একটি সাদা ছাগল বাঁধা ছিল।
এ সময় অদ্ভুত অজানা এক শক্তি ইরেমকে বসে এনে সেদিকে টেনে নিয়ে যেতে থাকে। সে কুয়োর মধ্যে ঝাঁপ দেয়। এরপর দেখা যায় সে ঘন কালো এক অন্ধকার জগতে চলে এসেছে। হঠাৎ একটি জিন তাকে আক্রমণ করে, আর বাস্তবে দেখা যায় সে কুয়োতে ঝাঁপ দিতে যাচ্ছিল। তখনই তার দুই বোন সে তাকে ধরে ফেলে। ইরেম কিছুই বুঝতে পারছে না কিভাবে সে এখানে এসেছে। বাড়ি ফিরে ইরেম জানায় দাদির মৃত্যুর পর থেকে তার সঙ্গে অদ্ভুত সব ঘটনা ঘটছে। তখন তিন বোন নিজেদের অভিজ্ঞতা একে অপরকে বলতে শুরু করে। এসমা জানায় মুরাদ তাকে বলেছে গ্রামের লোকেরা বিশ্বাস করে তার মা নাকি কালো জাদু করতেন। এখানে অতীতের একটি গোপন কথা প্রকাশ পায়। একসময় এসমার মা তার অসুস্থ স্বামীকে বাঁচানোর জন্য একটি মন্ত্র বা রিচুয়াল করেছিলেন। কিছুদিন পর তার স্বামী সুস্থ হয়ে ওঠেন। এ সময় গ্রামের মানুষ সেটাকে কালো জাদু বলে গুজব ছড়িয়ে দেয়। এরপর এসমা বলে পাশের গ্রামের এক জ্যোতিষী মহিলা আছে, তার কাছে গেলে হয়তো তারা জানতে পারবে কেন এসব ঘটছে। কিন্তু নিদা এতে রাজি হয় না। তার মতে ভবিষ্যৎ একমাত্র আল্লাহই জানেন। ঠিক তখনই ফাতেমা নিজের ঘরের দরজায় দুজন মানুষকে ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে থাকতে দেখে। অন্যদিকে রাতে তুর্গুত কাজ করছিল। হঠাৎ করে নিচের একটি কাঠের দরজা কাঁপতে শুরু করে। সে কাছে যেতে দরজার ফাঁকা দিয়ে তার মৃত মায়ের হাত বেরিয়ে আসে এবং তাকে নিচে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের আত্মাটি যন্ত্রণায় কাঁপতে কাঁপতে বলতে থাকে, আল্লাহ আমাকে নিজের কাছে নিচ্ছেন না। এগুলো বলে সে তুর্গুতকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অনেক কষ্টে তুর্গুত তার হাত থেকে নিজেকে ছাড়াতে সক্ষম হয়। সে বুঝতে পারছিল না এইমাত্র তার সাথে কি ঘটল। এরপরে দেখা যায় গা শিউরে ওঠার মতো একটি দৃশ্য। ফাতেমার বিছানার ঠিক পাশে এক ভয়ঙ্কর জিন বসে আছে, আর তার পায়ের ওপর একটি শিশু শুয়েছিল। সেই জিন ভয়ঙ্কর কণ্ঠে একটি গান গাইছিল। ভাবতে পারেন আপনি শুয়ে আছেন আর আপনার ঠিক পাশে এমন একটি ভয়ঙ্কর জিন বসে আছে। এই দৃশ্য দেখা মাত্রই ফাতেমার রক্ত যেন হিম হয়ে যায়, কিন্তু চোখ বন্ধ করে খুলতেই সবকিছু আবার স্বাভাবিক হয়, যেন কিছুই ঘটেনি। এ সময় সে শুনতে পায় ওপর দিকে কেউ যেন হাঁটছে। তখনই সে দরজার বাইরে আবার সেই ভয়ঙ্কর মেয়েটিকে দেখতে পায়। মনে হচ্ছিল সে যেন এগিয়ে আসছে। তখনই দরজাটি একাই বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর দরজাটি আবার খুলে যায়, কিন্তু এবার সেখানে কেউ ছিল না। এদিকে ঘুমানোর সময় এসমা একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দের উৎস খুঁজতে গিয়ে সে দেখে তার মৃত মা সেখানে দাঁড়িয়ে আছেন। বহু বছর আগে তার মা মারা গিয়েছিলেন। তিনি দাঁড়িয়ে কাপড় ইস্ত্রি করছেন। ইসমার মা তাকে জিজ্ঞেস করেন সে কেন তাকে জাদুকরি বলে। এ সময় ইসমা যখন ভালো করে লক্ষ্য করে তখন ভয়ে তার শরীর যেন পাথর হয়ে যায়। সে দেখতে পায় তার মা কোনো কাপড়ে নয়, বরং একটি ছোট শিশুর শরীরের ওপর ইস্ত্রি করছেন। গরম ইস্ত্রি শিশুটির চামড়ার সঙ্গে লেগে যাচ্ছে। এ সময় মহিলাটি ভয়ঙ্করভাবে বলতে থাকে সে সবসময় তাদের সঙ্গে আছে, কিন্তু আসলে এটি তার স্বপ্ন ছিল। ভয়ে তার বাস্তব শরীরটি ছটফট করছিল। আর তখনই দেখা যায় তার পাশে বসে আছে সেই জিন। জিনটি এসমার মুখ চেপে ধরে তাকে ভয়ানকভাবে যন্ত্রণা দিচ্ছিল। ঠিক তখনই নিদা এসে তাকে জাগিয়ে তোলে এবং শান্ত করার চেষ্টা করে। পরের দিন সকালে ইরেম মায়ের ঘরে যায় তাকে দেখতে, কিন্তু সেখানে ঢোকা মাত্রই তার চোখ কপালে উঠে যায়, কেননা মায়ের পুরো ঘর তছনছ অবস্থায়। এমনকি তার মাও বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। সে দ্রুত তার বোনদেরকে ডেকে আনে। তারা এসে দেখে তাদের মাকে মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। আর হবেই বা কেন? এমন একজন মানুষ যে নিজে চলাফেরা করতে পারে না, তাকে যদি ভয়ঙ্কর জিন আক্রমণ করে তাহলে তার অবস্থা এমন হওয়া স্বাভাবিক। এ সময় তারা দেখতে পায় তার মায়ের গলায় থাকা তাবিজটি নষ্ট হয়ে গেছে, যেটা দেখা মাত্রই তিনজনের চোখ কপালে উঠে যায়। সেদিনই তুর্গুত বাড়িতে ফিরে আসে। তাকে দেখে মেয়েরা জানতে চায় তাদের সঙ্গে সব কি ঘটছে। এ সময় তুর্গুত সত্যকে গোপন করার জন্য সে বলে কাজের চাপে সে এখন ক্লান্ত। পরের দিন তিন বোন ভাঙা বাথরুমের আয়না মেরামতের অজুহাতে বাড়ি থেকে বের হয় এবং সরাসরি এক জ্যোতিষী মহিলার কাছে যায়। সেই মহিলার নাম ছিল মুজিয়ান। অদ্ভুত বিষয় হলো মুজিয়ান আগে জানতো তারা তার কাছে আসবে, কারণ জুবাইর হোজা তাকে আগে থেকেই বিষয়টি জানিয়েছিল। সেখানে তারা মুজিয়ানকে পাখির আওয়াজ শুনতে শুনতে কিছু অদ্ভুত কাজ করতে দেখেন। এই সময় তিনি এসমা ও নিদাকে বাইরে অপেক্ষা করতে বলেন, যেন তিনি একান্তে ইরেমের ভবিষ্যৎ দেখতে পারেন।
নিদা এতে আপত্তি করলে মুজিয়ান বলেন প্রত্যেক মানুষকে তার প্রশ্নের উত্তর একাই খুঁজে নিতে হয়। উপায় না পেয়ে দুই বোন বাইরে অপেক্ষা করতে থাকে, আর মুজিয়ান ইরিমের হাত ধরে কোনো অলৌকিক শক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কিছুক্ষণ পর তিনি চোখ খুলতেই দেখেন ইরিমের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে বিশাল এক জিন, তবে ইরেম নিজে সেটি দেখতে পাচ্ছিল না। এরপর মুজিয়ান ইরেমের হাতে কিছু পশুর হাড় তুলে দেন। ইরেম যখন সেই হাড়গুলো মাটিতে ছুঁড়ে ফেলে তখন সেগুলোর বিন্যাস দেখে মুজিয়ান বিস্মিত হয়ে যান। তিনি যেন ইরেমের সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনাই দেখতে পাচ্ছিলেন, এমনকি সেই লোকটিকেও দেখছিলেন যে কাঁচা মাংস খাচ্ছিল, যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। এরপর মুজিয়ান ইরেমকে জানান তার মায়ের তাবিজটি সেই জিনই নষ্ট করেছিল, আর বাথরুমে নিদাকে যে ভয় দেখিয়েছিল সেটিও একই জিন। এ সময় মুজিয়ান যখন আবার ইরেমের দিকে তাকায় তখন জিনটি তার সামনে এসে উপস্থিত হয় এবং বলতে থাকে ইরেম মারা যাবে। তবে মুজিয়ান সঙ্গে সঙ্গে সেই জিনকে তাড়িয়ে দেয়। এর কিছুক্ষণ পর ইরেম বাইরে বেরিয়ে আসে। সন্ধ্যার নামাজের আগে তাদের বাড়ি ফিরতে হবে। বিদায়ের সময় মুজিয়ান তাকে সতর্ক করে বলেন আজ রাতে কোনো প্রার্থনা বা দোয়া হবে না। অন্যদিকে তুরগুতকে খুব উদ্বিগ্ন অবস্থায় দেখা যায়। একজন তাকে সান্ত্বনা দিয়ে বলেন কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা রাখতে। বাড়ি ফিরে ইরেম তার দুই বোনকে মুজিয়ানের কাছ থেকে জানা সত্যটি জানায়। সে বলে মুজিয়ানের মতে এসমা ও নিদার মায়ের করা এক রহস্যময় রিচুয়াল বা মন্ত্রের সঙ্গে বর্তমান ঘটনাগুলোর কোনো সম্পর্ক রয়েছে। নিদার জন্য এটা বিশ্বাস করা খুব কঠিন ছিল যে তার মা এমন কোনো ভয়ঙ্কর পাপ করতে পারেন, কিন্তু এখন তাদের সেই রহস্যময় রিচুয়াল বা মন্ত্রের উৎস খুঁজে বের করতেই হবে। ঠিক তখনই আতঙ্কিত অবস্থায় তুরগুত বাড়িতে ফিরে আসে এবং একটি দুঃসংবাদ দেয়। সে জানায় সন্ধ্যায় দোয়া পড়ার সময় হোজা হঠাৎ করে অদ্ভুত আচরণ শুরু করে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় এবং সেই ঘটনায় তার মৃত্যু হয়। অর্থাৎ মুজিয়ানের সতর্কবাণী সত্যি প্রমাণিত হয়। এই ভয়ঙ্কর মৃত্যু এজমাকে এতটাই আতঙ্কিত করে তোলে যে সে নিজের জিনিসপত্র গুছিয়ে একা ইস্তাম্বুল চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তুরগুত তখন তাকে খুঁজতে বের হয়। পথে যেতে যেতে হঠাৎ সে রাস্তার ওপরে নিজের মৃত মায়ের লাশ পড়ে থাকতে দেখে। সে গাড়ি থামিয়ে কাছে গিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু মুহূর্তের মধ্যে লাশটি অদৃশ্য হয়ে যায়। এদিকে বাড়িতে ইরেম ও নিদা সেই মন্ত্র বা রিচুয়াল সম্পর্কিত কোনো সূত্র খুঁজছিল, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। এমন সময় নিচতলা থেকে একটি ছাগলের কান্নার মতো শব্দ ভেসে আসে। তারা নিচে গিয়ে দেখে দরজাটি যেন সরাসরি এক অদ্ভুত মাঠের দিকে খুলে গেছে। সেখানে তারা তুরগুতকে বসে থাকতে দেখে, কিন্তু সে যখন পেছনে ফিরে তাকায় তখন তারা ভয়ে জমে যায়। তার দুই চোখই তার নিজের হাতের মধ্যে ধরা ছিল। কাঁদতে কাঁদতে সে বলে ওরা আমার চোখ উপড়ে নিয়েছে। ভয়ে দুই বোন বাইরে ছুটে আসে, কিন্তু বাইরে এসে তারা আরও ভয়ঙ্কর দৃশ্য দেখে। তাদের সামনে একটি কফিন রাখা, আর তার চারপাশে কয়েকটি জিন অদ্ভুতভাবে দুলছে ও ঘুরছে। ঠিক সেই সময় আসল তুরগুত বাড়িতে পৌঁছে যায়। সে দেখে একটি জিন নিদাকে বাতাসে তুলে রেখেছে। এরপর সেটি নিদাকে সজোরে দেয়ালে আছড়ে ফেলে, ফলে সে গুরুতর আহত হয়। পরিস্থিতি সামলাতে তারা নিদাকে ফাতেমার কাছে রেখে ইরেম ও তুরগুত মুজিয়ানের বাড়িতে চলে যায়। কিন্তু তাদের চলে যাওয়ার পর আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটে। ফাতেমার ঘরের চুল্লি বা ফার্নেস থেকে আগুন তীব্র হয়ে ওঠে। হঠাৎ বিছানাটি ভেঙে যায় এবং একটি ধারালো বস্তু ফাতেমার শরীর ভেদ করে ফেলে। এতে সে সেখানেই মারা যায়। এর পরের দৃশ্যে আমরা মুজিয়ানের বাড়ি দেখি। সেখানে মুজিয়ান ইরেমকে জানান প্রথমবার যখন তারা তার কাছে এসেছিল তখন তিনি শুধু বুঝতে পেরেছিলেন তাদের পরিবারের ওপর কোনো কালো জাদু করা হয়েছে, কিন্তু তারা চলে যাওয়ার পর তিনি এসমা ও নিদার ব্যবহৃত গ্লাস দেখে আরও গভীরভাবে অনুসন্ধান করেন এবং একটি চমকে দেওয়া সত্য জানতে পারেন। আসল কালো জাদুর পেছনে ছিল নিদা নিজেই। তবে নিদা নিজেই শক্তিশালী রিচুয়াল সম্পন্ন করতে পারেনি, তাই সে এফসার নামের এক ভয়ঙ্কর জিনের সঙ্গে চুক্তি করেছিল। এই এফসারই সেই রহস্যময় সত্তা যাকে আমরা গল্পের শুরুতে কাঁচা মাংস খেতে দেখেছিলাম। তার সাহায্যে নিদা কালো জাদু সম্পূর্ণ করেছিল। মুজিয়ান আরও বলে এই রিচুয়াল মানুষের জগতে নয়, বরং সম্পূর্ণ করা হয়েছিল জিনদের জগতে। তাই সাধারণ মানুষ সেই চুক্তি বা অভিশাপ ভাঙতে পারে না। এরপর আসে আরও বড় একটি চমক। নিদা এসব করেছিল মুরাদকে পাওয়ার জন্য। জি হ্যাঁ, সে নিজের বোন এসমার ভালোবাসা কেড়ে নিতে চেয়েছিল, আর সেই উদ্দেশ্যেই জিনের কাছে বলি হিসেবে উৎসর্গ করেছিল ইরেমকে।
কেননা ইরেম ইস্তাম্বুলে থাকত এবং দীর্ঘ সময় পরিবারের কাছ থেকে দূরে ছিল। সেই সুযোগেই নিদা তাকে এই ভয়ঙ্কর চুক্তির অংশ হিসেবে ব্যবহার করেছিল। যেহেতু ফাতেমা ইরেম একই রক্তের সম্পর্কের মানুষ ছিল, তাই নিদা ফাতেমার চুল ও নখ সংগ্রহ করে জিনের কাছে ইরেমের পরিবর্তে ফাতেমাকেই বলি হিসেবে উৎসর্গ করে। আর এ কারণে ফাতেমার ওপর সেই ভয়াবহ প্রভাব দেখা যাচ্ছিল। মুজিয়ান ইরেমকে জানায় ইরেমকে না পাওয়া পর্যন্ত সেই ভয়ঙ্কর জিন থামবে না। ঠিক তখনই তাদের পেছনে আগুনের প্রচণ্ড শিখা জ্বলে উঠতে দেখা যায়। এর অর্থ হলো ভয়ঙ্কর জিনটি সেখানে এসে পৌঁছেছে। মুজিয়ান তখন সরাসরি এফসার জিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। সে জিনকে অনুরোধ করে ইরেমের পরিবারকে আর ক্ষতি না করতে। কিন্তু এখানে আসে আরেকটি বড় চমক। মুজিয়ান জানতে পারে জিনটি ইতিমধ্যে একজনকে নিজের শিকার বানিয়েছে, আর সে ছিল এসমা। এফসার জিন তাকে হত্যা করেছিল, এমনকি তার চোখ উপড়ে নিয়ে অন্যান্য জিনেরা তা খাচ্ছিল। এরপর জিনটি মুয়াজিনকে হুমকি দিয়ে বলে, নরকের আগুনে পুড়ে মরার আগে তুমিও আমার আগুনে পুড়বে। একথা বলা মাত্র সে অদৃশ্য হয়ে যায়। এদিকে নিদা ফাতেমার ঘরে গিয়ে দেখে জিনটি ইতিমধ্যেই ফাতেমাকে মেরে ফেলেছে। নিদা অনুতপ্ত হয়। তার একটি চাওয়ার জন্য পুরো পরিবারকে সে ধ্বংস করে ফেলেছে। প্রিয় মানুষগুলোকে একের পর এক হারিয়েছে। তখনই ফাতেমা জেগে ওঠে। আসলে তার ভেতরে ছিল সেই ভয়ঙ্কর জিন। জিনটি এবার তাকেও মেরে ফেলে। এই ঘটনার 2 সপ্তাহ পর ইতিমধ্যে ফাতেমাকে দাফন করা হয়েছে, আর তার কবরের কাছে নিদার কবর দেখা যায়। এই সময় আমাদেরকে জানানো হয় কবরের ভেতরে নিদা এখনও যন্ত্রণায় ছটফট করছে। গল্পের একদম শেষে মুজিয়ান সম্পর্কে আরও কিছু তথ্য জানানো হয়। গ্রামের প্রবীণদের বিশ্বাস তাদের বংশে এমন এক বিশেষ শক্তি ও গভীর অন্তর্দৃষ্টি ছিল যা সাধারণ মানুষের বোধগম্যের বাইরে। মুজিয়ানের বয়স যখন মাত্র 7 বছর, তখন তার জীবনে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেই ঘটনার পর থেকেই তার মধ্যে অস্বাভাবিক অনুভূতি ও অলৌকিক বিষয় উপলব্ধি করার ক্ষমতা তৈরি হয়। যদিও জীবনে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, তবুও সে সেই ক্ষমতাকে মেনে নিয়েছিল। এরপর সে নিজের জীবন উৎসর্গ করে সেই সব অভিজ্ঞতা ও ভয়ঙ্কর ঘটনার কথা মানুষকে জানাতো, যা সে অন্য এক জগৎ থেকে অনুভব বা প্রত্যক্ষ করত। মুভিটি এটাও দাবি করে যে এই গল্প মুজিয়ানের এসব কথিত সত্য ও ভয়াবহ অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত। শেষে তাবিজটির রহস্য ব্যাখ্যা করা হয়। যদিও নিদাই প্রথমে সেই অভিশাপ ও কালো জাদুর সূত্রপাত করেছিল, পরে সে নিজের ভুল বুঝতে পারে। ফলে সে ফাতেমাকে একটি তাবিজ পরিয়ে দিয়েছিল, যা তাকে জিনের আক্রমণ থেকে সুরক্ষা দিচ্ছিল। কিন্তু যখন জিন সরাসরি আক্রমণ করে, তখন তাবিজটি ভেঙে যায়। সেই সঙ্গে জিনের সাথে করা চুক্তিও নষ্ট হয়ে যায়। আর সেই চুক্তিভঙ্গের শাস্তি হিসেবে নিদাকে মৃত্যুর পরও অনন্ত যন্ত্রণা ভোগ করতে হয়। এমনটাই সিনেমায় দেখানো হয়েছে। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।